কথা বলবো গণভোট নিয়ে। বাংলাদেশের সংস্কার কার্যক্রম চলতেছে, তার একটা পার্ট গণভোট নিয়ে কথা বলবো। পৃথিবীর অনেক দেশে গণভোট আছে, যেমন চিলি, রাশিয়া বা সুইজারল্যান্ড বা আরও অনেক দেশে বা ইউকেতে গণভোট আছে। তো চিলিতে 2013 সালে সংবিধান সংস্কারের জন্য অনেক বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভের প্রেক্ষিতে একটা গণভোটের জন্য একটা সাংবিধানিক ড্রাফট তৈরি করা হয়েছিল। যদিও সেই সাংবিধানিক যে ড্রাফট তৈরি করা হয়েছিল গণভোটে, সেটা অনুমোদন করে নাই সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা। 40-56% ভোটে সেটা রিজেক্ট হয়ে যায়। এদিকে ইউকে বা লন্ডন, যেটা ওটা ইউরোপিয়ান যে সংঘ আছে, সেই সংঘের সাথে ওরা থাকবে কি থাকবে না সেই ফয়সালা ওরা কিন্তু সংসদ থেকে করে না, ওরা কিন্তু গণভোটে এটা সিদ্ধান্ত নিছে এবং মানুষ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তারা রায় দিয়েছে সংখ্যাগরিষ্ঠ, সেভাবে তারা ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে। এদিকে রাশিয়ায়ও তারা সংবিধানের যে কোনো চেঞ্জ তারা গণভোটের মাধ্যমেই করে। সুইজারল্যান্ডে প্রতি মাসেই মোটামুটি 2-4টা গণভোট হয়, যেখানে গণভোটের মাধ্যমেই তারা আসলে সিদ্ধান্তগুলো নেয়। তো আমাদের এখানেও এখন যে সংস্কার প্রস্তাব চলতেছে, সেইখানে গণভোটের বিষয়টা আসছে। তো গণভোটের এই যে সিস্টেমটা আগে ছিল, সেটা আসলে বিএনপি আওয়ামী লীগ কখনোই কোনো কার্যকর করে নাই, কারণ তারা সংসদের মধ্যেই সব কিছু করতে চায়, অর্থাৎ মাতুব্বারি আসলে নিজেদের কাছেই রাখতে চায়। তো মানুষ যদি সরাসরি একটা অফিসের প্রধানের সাথে দেখা করতে পারে, তাহলে অযথা তার সহকারীর সাথে দেখা করার কোনো যুক্তি এখানে থাকতে পারে না। তো মানুষ যদি নিজের ভোটে যদি কোনো বেসিক যে আইন আছে সেগুলো করতে পারে বা পরিবর্তন করে, তাহলে সংসদ এখানে কোনো প্রয়োজনই নেই। বিশেষ করে সাংবিধানিক ধারার ক্ষেত্রে গণভোট কার্যকর একটা বিষয়। তো এই গণভোটের জন্য আমরা এখানে অ্যামেন্ডমেন্ট বা প্রস্তাব দিতেছি। যেমন গণভোটে আসলে সংখ্যাগরিষ্ঠতাই আসলে মূল কথা না, এখানে জ্ঞান, বুদ্ধি, বিবেচনাবোধ এগুলার একটা মূল্য এখানে আছে। তো গণভোটের ক্ষেত্রে শুধু জেনারেল সংখ্যাগরিষ্ঠতা সমস্যা এড়ানোর জন্য এখানে 2 পর্বে গণভোট হতে পারে। যদি সাধারণ উদাহরণ দিই, যদি তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, এইটা দেখা যাচ্ছে যে একদিকে 55% বললো তত্ত্বাবধায়ক সরকার থাকবে, আর একটা বলতেছে যে 45% বললো তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। তো এ ধরনের সিচুয়েশনে আসলে সিদ্ধান্তটা আসলে মেজরিটি খুব বলা যায়, কিন্তু 2/3 গণভোটের ক্ষেত্রে সংখ্যাটাই আরও কার্যকর। এই ক্ষেত্রে সংসদে যেমন 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান চেঞ্জ বা গুরুত্বপূর্ণ আইন পরিবর্তনের বিষয় ওখানে সিস্টেম আছে। এখানে গণভোটের ক্ষেত্রে এটা করা যায়, যদি সরাসরি জনগণের ভোটে 2/3 কোনো একদিকে চলে যায় আর 1/3 আরেকদিকে যায়, তাহলে 2/3 যেদিকে যাবে সেইটাই ফাইনালি রায় হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আবার যদি এমন হয় যে 55%, 45% বা 60%, 40% এরকম ক্ষেত্রে হয়, অর্থাৎ 69% একদিকে না যায়, সেক্ষেত্রে 2 পর্বে গণভোট হবে। এক পর্ব তো হলো যে 60%, 40% হলো। নেক্সট পর্ব হচ্ছে যে সিনিয়র ভোটার বা গ্রাজুয়েট বা যারা উচ্চশিক্ষিত বা আয়করদাতা, এর যে কোনো একটা শ্রেণীকে আর একটা গণভোট করানো যাইতে পারে। সেইখানেও যদি দেখা যায় যে 50%-50%-এর উপরে একদিকে, অর্থাৎ যেখানে সংখ্যাগরিষ্ঠ সাধারণ জনসংখ্যা যেদিকে ছিল, সাধারণ জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতা যেদিকে ছিল, আয়করদাতাদের সংখ্যাগরিষ্ঠতা একই দিকে আছে, তাহলে ওইটাকে ফাইনাল হিসেবে ধরে নেওয়া যায় এবং এই 2 পর্বের গণভোটে যেটা ফাইনালে আসবে সেটাই আইন হিসেবে চূড়ান্ত ভাবে সংবিধানে যুক্ত হবে। এরপর প্রতি 10 বছরে অন্তত 2-1টা গণভোট হতে পারে, যেমন তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি না, থাকবে না। তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক আইনের জন্য গণভোট, কারণ পরিষ্কার যে এই গণভোটে কী হবে, মানুষ সচেতন হয়ে যাবে।
এবং এই আইনের যে জরিমানা হবে সেটা সম্পর্কে মানুষ ভালোভাবে বুঝতে পারবে, জানতে পারবে, একটা প্রচারণা হয়ে যাবে। এইভাবেও গণভোট করা যাইতে পারে। এবং সংবিধান সংশোধনের ক্ষমতা আসলে বর্তমানে যে সংসদ তৈরি হয় তাদের কাছে না রেখে প্রতি 10 বছর অন্তর অন্তর গণপরিষদ নির্বাচন করা যাইতে পারে এবং তারা নির্বাচিত হয়ে 3 মাসের জন্য সংবিধান রিভিউ করবে, যদি প্রয়োজন হয় সংশোধন করবে বা নতুন কোনো ধারা যুক্ত করবে, না হলে 3 মাস পরে তাদের সেই গণপরিষদের মেয়াদ পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এরপর আরেকটা ধারা এখানে যুক্ত করা যাইতে পারে, হলো জাতীয় যে কোনো ধরনের সাংঘর্ষিক অবস্থার অবসান করার জন্য জনমতের মাধ্যমে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। যেমন তত্ত্বাবধায়ক সরকার যখন যুক্ত হয়েছে তখন এটা আসলে গণভোটের মাধ্যমে এইটা সংবিধানে যুক্ত করা উচিত ছিল বিএনপির। আর আওয়ামী লীগ যখনই এটা গণভোটের মাধ্যমে সংবিধানে যুক্ত হতো তখন আওয়ামী লীগও এই গণভোটের মাধ্যমেই তাকে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে হতো, সেটা এত সহজ হতো না। আর অনেক সময় দেখা যায় বিভিন্ন পেশাদার শ্রেণী বাংলাদেশে বেতন বাড়ানোর জন্য আন্দোলন করে, যেমন প্রাইমারি স্কুলের শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক বা অন্য অনেক গার্মেন্টস শ্রমিকদের দেখা যায় তাদের বেতন ভাতা বাড়ানোর জন্য বা অন্যান্য সুবিধা নেওয়ার জন্য আন্দোলন করার প্রবণতা আছে। তো এই প্রবণতার ক্ষেত্রে সরকার আসলে আইন প্রয়োগ করার চেয়ে বরং এখানে স্যাম্পল ভোটিং করে এই যে দাবি, এই দাবির একটা ফয়সালা এখানে করা যেতে পারে। তো এই স্যাম্পল ভোটিং হতে পারে, যেমন প্রত্যেকটা জেলা থেকে একটা পৌরসভা বা একটা ইউনিয়নের লোকজন ভোট দিবে, অর্থাৎ 64 জেলা থেকে 64টি পৌরসভা এবং 64 ইউনিয়ন এখানে স্যাম্পল ভোট দেবে। খানিকটা একটা হাড়ির একটা ভাত টিপলে যেমন বোঝা যায় যে সব ভাত হয়ে গেছে, সে খানিকটা ওরকম। বা সারা দেশের গ্রাজুয়েটরাও এখানে ভোট দিতে পারে, বা 10% র্যান্ডমলি সিলেক্টেড 10% নাগরিকরা এখানে ভোট দিতে পারে যে আমরা এটা পছন্দ করি কি করি না। র্যান্ডমলি 10% ভোটার সিলেক্ট করা যেতে পারে, যেমন যদি ন্যাশনাল আইডির যেসব লোকের ন্যাশনাল আইডির এগেনস্ট শেষে 0 আছে শুধু তারা এখানে ভোট দিতে পারবে। এটা লটারি করে এটা সিলেক্ট করা যেতে পারে। যেসব ভোটারের ন্যাশনাল আইডির শেষে 1 আছে শুধু সেই 10% লোকই এইখানে ভোটে সিদ্ধান্ত নেবে যে প্রাইমারি স্কুলের লোকজনের বেতন, শিক্ষকদের বেতন বাড়ানো হবে কি হবে না, বা হাই স্কুলের যেসব বেসরকারি হাই স্কুলের শিক্ষকদের বেতন বাড়ানো হবে কি হবে না, বা বিদেশি কোনো রাষ্ট্রের সাথে যে চুক্তিপত্র দেওয়া হচ্ছে সেই চুক্তি গ্রহণযোগ্য হবে কি হবে না, বা হরতাল অবরোধ ডাকা যাবে কি যাবে না, বা রাষ্ট্রপতির প্রতি 2 বছর পর পর রাষ্ট্রপতির কার্যক্রমও মনিটর করা যেতে পারে এইরকম ভোটিং দিয়ে। তো এইটা বিবেচনা করা যেতে পারে। যদি দেখা যায় যে এইখানকার ভোট কোনো পক্ষ মানে না, সেক্ষেত্রে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুর ক্ষেত্রে গণভোট করেই এই ধরনের সমস্যার সমাধান করা যাইতে পারে।